সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। আজকের দিনটা আবার একটু অন্যরকমভাবে শুরু করলাম। আজ আমি সকালে ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে এসেছি। এতদিন আমি প্রতিদিন সকালে উঠে বাইরে বেরোতাম, বাইরেটা দেখে এসে তোমাদেরকেও সুন্দরভাবে বাইরেটা দেখিয়ে নিয়ে তারপরে আমি ঘরে এসে ঘরের কাজ করতাম। ওটা আমার একটা ছিল ভালো লাগা, এখনও সেই ভালো লাগাটা আছে, কিন্তু এতটাই রোদের তাপ, তাই বাইরে আর আমি এখন বেরোতে পারি না। এখন আমার ভালো লাগাটা অন্যদিকে মোড় নিয়েছে। এখন আমি এখানে গোপালকে তুলি ঠাকুর ঘরে এসে সকালবেলায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে ঘরটা মুছে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপর চলে আসি গোপালের কাছে। আগে একটুখানি বসে বসে ওর মশারি টাঙানোর মধ্যে শুয়ে আছে সেটা একটু দেখি, তারপর মশারিটা আস্তে আস্তে খুলে ওকে একটু আদর করে নিয়ে তারপরে আমি ওকে ঘুম থেকে তুলে খাটের ওপরে বসাই। আগেই তুলে আমি নিচে নামাই না, আগে খাটের ওপরে একটু বসিয়ে জামা কাপড়গুলো খুলিয়ে নিয়ে তারপরে ওকে নিচে নামিয়ে ওর পোশাক টোশাক পরিয়ে ওকে ওর জায়গা মতো বসিয়ে দিই। তারপর একটু খাবার দিই, কিছু খেতে থাকে সকালবেলায়, খাবার দিয়ে একটু ধূপ দেখিয়ে দিয়ে আমি ওই ঘর থেকে বেরিয়ে আসি। এটা আমার প্রতিদিনের ভালো লাগায় এসে দাঁড়িয়েছে। ভালো লাগা বলো, মানসিক শান্তি বলো, ভালোবাসা বলো, এটা প্রতিদিন যখন রাত্রে ওকে শোয়াতে যাই তখন আমার সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। আর সকালে যখন ওকে ঘুম থেকে আমি তুলি তখন আমার সারা দিনের এনার্জি নিয়ে আবার কাজ শুরু করে দিই। তা সত্যি আমি ভাবিনি যে গোপাল নিয়ে এসে আমার মানসিকতাটা এতটাই চেঞ্জ হয়ে যাবে বা এতটাই এরকম হয়ে যাবে, এই রকমভাবে আমাকে ঘরে টেনে ধরে রাখবে, এটা আমি সত্যিই বুঝতে পারিনি। আমি যে মানুষ ঠাকুর ঘরে ঢুকতামই না, কখন ঢুকতাম যখন মন হতো তখন হয়তো ঢুকে অনেকক্ষণ বসে থাকতাম, কিন্তু এরকমভাবে প্রতিদিন নিয়ম করে প্রতিনিয়ত দিনে 2বার 3বার, কোনো দিন হয়তো 4বারও আমি দিয়ে দিচ্ছি, এরকম হচ্ছে। কোনো নির্দিষ্ট সময় থাকছে না যে কখন দেব না, সব সময় মনে হচ্ছে কখন ওকে আমি দেবো, খেতে দেবো, কখন ওকে আমি পরিষ্কার করাবো, কখন ওর কাছে গিয়ে একটু বসবো। এই যে টান, এই টানটা অনুভব করছি। এই টানটা কিন্তু আমার ছিল না। হ্যাঁ, আমার টান ছিল, একদম ছিল না বলবো না, আমার টান ছিল কখন, যখন আমার টান হতো তখন কিন্তু আমি এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। কিন্তু এখন যেমন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে চলে আসছি, তখন আমি নির্দিষ্ট কোনো সময় ছিল না আসার। কোনো দিনের যে কোনো একটা দিনে এসে গিয়ে আমি অনেকক্ষণ বসে থাকতাম। ওটা আমার একটা শান্তির জায়গা ছিল, ওটা আমার একটা শান্তির সময় ছিল। আমি ওইভাবে বসে থাকতে শান্তি পেতাম। আর এখন গোপালের কাজ করে আমি শান্তি পাচ্ছি। তা এই রকম এক এক সময় মানসিকতা এক এক রকম হয়ে যায় মানুষের। তা আর এই গোপালের খাটটা দেখছো, এই খাটটা একজন কমেন্ট করেছিল যে খাটটা আমি কোথা থেকে কিনেছি। খাটটা আমি কিনেছি নাগের বাজার মণ্ডল ফার্নিচার থেকে। তোমরা দেখবে একটা দুর্গা পুজো হয়, একটা মাঠ আছে, আমি ওটার নাম জানি না, ঠিক মাঠের সঙ্গেই পাশেই একদম দোকানটা, ওই ফার্নিচারের দোকানটা। স্টিলের জিনিসই বেশি দেখলাম, কাঠের জিনিস ওখানে দেখলাম না। তা আমি প্রথমে ওখান থেকে একটা রেডিমেড কিনবো ভেবেই গিয়েছিলাম, কিন্তু রেডিমেডটা কিনতে গিয়ে দেখলাম যে স্ট্যান্ডগুলো হচ্ছে ওপর দিয়ে চারদিকে ঘেরা, যেমন কাঠের খাটের যেরকম ছত্রি থাকে ওই রকম ছত্রি আছে। তা ওই রকম ছত্রি থাকলে আমি গোপালকে শোয়াতে পারবো না, হাত দিয়ে উঁচু করে নিচের দিকে শোয়াতে হবে, তাতে অসুবিধা হবে। সেই কারণে আমি বললাম যে ওইটা বাদ দিয়ে যদি করা যায়, তখন ওরা বলল তাহলে অর্ডার দিতে হবে। তা সেটা অন্য কোনো বড় দোকানে অর্ডার নিয়ে ওইভাবে তৈরি করবে না, কিন্তু এরা বলল যে আমি অর্ডার নিয়ে তৈরি করে দেব। আর যেখানে অর্ডার নিয়ে বড় জায়গায় তৈরি করবে বলো, তারা অতিরিক্ত দাম বললো, 5,000 6,000 এরকম দাম বলছে। তা আমি অত দাম দিয়ে তো তৈরি করাবো না। তারপর এদের কাছে আসলাম, এদেরকে বললাম, এরা বললো হ্যাঁ তৈরি করে দেবো। 3,000 টাকা মতো দাম বললো, তারপরে কমিয়ে ওটা 2,700 নিয়েছে কি 2,500 নিয়েছে, আমার সেটা ঠিক মনে পড়ছে না। তবে 4-5 দিন পরে আমাকে ডেলিভারি করে দিয়েছিল, ফোন নাম্বার লিখে নিয়েছিল, আর কিছু টাকা অ্যাডভান্স করতে হয়েছিল, আমরা কিছু টাকা দিয়ে বুক করে এসেছিলাম। তার 4-5 দিন পরে ফোন করে জানালো যে হয়ে গেছে, আপনারা নিয়ে যান। আর গদি, বালিশ, মশারি, এই 3টে জিনিসই আমরা নিয়েছি।
গোড়াবাজার ক্যান্টনমেন্টে সমস্ত ওই যে বেডিংয়ের দোকানগুলো আছে ওর মধ্যে একটা দোকান থেকে নিয়েছি। তা আমার ভিডিওতে সেই দোকানের ছবিও দেয়া আছে, দেখলে দেখে নিতে পারো। এরা আগের ভিডিওতে, কোন ভিডিওতে দিয়েছি আমার মনে নেই, কিন্তু তবে কোনো একটা ভিডিওতে দেয়া আছে যে আমি কোথা থেকে কিনেছি। দোকানগুলো মানে সব দোকান, নাগের বাজারের যে দোকান থেকে খাট নিয়েছি সেটারও দেয়া আছে, আর যেখান থেকে গদি নিয়েছি সেটাও দেয়া আছে। আর উয়ারগুলো নেওয়া হয়নি এখনও, কারণ তখন পয়লা বৈশাখ ছিল, ওদের তাড়াহুড়ো ছিল, ওরা লিখে রেখেছে সেই কারণে। তাই আসো আমরা এখন এবার চাটা খেয়ে নিই, চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সবাইকে আবার একটা সুন্দর নতুন ব্লগ উপহার দিতে চলে আসলাম। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি, সকাল থেকে কি কি করেছি। আজকে শনিবার, আজকে তো আমার মানে ভাত বা অন্য কিছু খাওয়া নেই, এই সমস্ত উল্টোপাল্টা খেয়ে দিন কাটবে। দেখো আমি আজকে সারাদিন কি কি খাই আর কি কি করি সেগুলো দেখতে থাকো। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। শনিবারের সকাল আমি চা দিয়ে শুরু করলাম, আর একদম শুরু করেছি আমার গোপালকে ঘুম থেকে তোলা দিয়ে, তারপর এখন শুরু করলাম চা দিয়ে। এই যে সকালের চা, এটা একটা বিরাট এনার্জির ব্যাপার। আর আজকে বাড়িতে কেউ নেই না, মানে বুবাইয়ের বাবা নেই, তাই আমি এখন একাই চা খাচ্ছি। আর শনিবার ছুটির দিন, ওরা তো ছুটির দিনে একটু দেরিতে ওঠে, কারণ ছুটির দিন পায় না, অন্যান্য দিন সকাল সকাল উঠে পড়ে, সেই জন্য আজকে ছুটির দিনটা পায়। একটা দুটো দিন একটু বেশিক্ষণ ঘুমোয়, ওরা কখন উঠবে সেটা আমি জানি না, সেই কারণে আমি আমার মতো চা করে নিলাম। আবার যখন ওরা উঠবে ওদের সঙ্গে আবার এক কাপ চা খাবো, কারণ বুয়ার বাবাও নেই, সেই জন্য আবার ওদের সঙ্গে এক কাপ চা খেয়ে নেবো। তাহলে দেখতে থাকো এরপর আমি কি কি করি, পরপর দেখতে থাকো। চা খাওয়ার আগে সকালে আমি যেটা খাই, চিয়া সিড খাওয়া হয়ে গেছে। আর কদিন ধরে একটু পেটের প্রবলেম হচ্ছে, একটু মানে কিছু খেলে পেটটা বিষিয়ে উঠছে, বারবার টয়লেটে যেতে হচ্ছে, এরকম মানে পেটটা বিষাচ্ছে আর কি, এই প্রবলেমটাই হচ্ছে। তো সেই কারণে আমাকে বোন বললো যে তুই থানকুনি পাতা খেয়ে দেখ, শুধু শুধু কত ওষুধ খাবি, এত ওষুধ তো খাচ্ছিস, আর ওষুধ না খেয়ে একটু থানকুনি পাতা খেয়ে দেখ। কারণ হ্যাঁ, ছোটোবেলায় এরকম হলে পরে মা থানকুনি পাতা খাওয়াতো, তা সেই কারণে ঠিকই বলেছিস, যে বাজার থেকে থানকুনি পাতা কিনে নিয়ে এসে দুদিন ধরে থানকুনি পাতাটা খাচ্ছি, সেই কারণে মানে বেশ ভালো আছি। থানকুনি পাতাটা খেয়ে আমি বেশ ভালো আছি, মানে এটা খেলে পরে পেটের প্রবলেম অনেকটা কম হয়, তা সেই জন্যে খেয়ে বেশ অনেকটা কম আছে, এখন বেশ ভালো আছি। তোমরা খেতে পারো থানকুনি পাতা, কিচ্ছু না, নিয়ে এসে 4-5টা করে থানকুনি পাতা ভালো করে ধুয়ে জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেবে, কারণ পাতা তো কাঁচা খেতে হবে, কাঁচা চিবিয়ে কচমচ করে খেয়ে নিয়ে একটু জল খেয়ে নেবে। এবার সবাই এটা খেতে পারবে না, কারণ কাঁচা পাতা চিবিয়ে খেতে গেলে তার একটা আলাদা মানে গন্ধ থাকে, বা তার একটা আলাদা টেস্ট হয়, এগুলো অনেকেই পারে না, সবার পক্ষে সম্ভবও হয় না। তা আমি আবার ছোট থেকে এই সমস্ত কাঁচা জিনিসগুলো খেতে ভালোই পারি, কাঁচা সবজি, কাঁচা মানে এরকম পাতা। আমি ছোটোবেলায় কাঁচা বেল পাতার যে কচি পাতাটা, সে একদম কচি বেলপাতা, কালমেঘ পাতা আর নিম পাতা একসঙ্গে 3টে পাতা কচমচ করে চিবিয়ে খেয়ে ফেলতাম। 3 রকমের পাতা একসঙ্গে চিবিয়ে খেয়ে ফেলতাম, মানে দু রকম তিতো। কালমেঘ পাতা তো কি সাংঘাতিক তিতো, আবার নিম পাতাও কি সাংঘাতিক তিতো, 2 প্রকার তিতো পাতা, আর তার সঙ্গে একটা করে ওই বেল পাতার কচি পাতাটা, একদম কচি যেটা মাথার দিকে থাকে সেই পাতা। আমাদের বাড়িতে বেল গাছ ছিল, ওই বেল গাছ থেকে পাতা তুলতাম, দিয়ে 3টে পাতা, আমি কার কাছে যেন শুনেছিলাম যে সকালে ঘুম থেকে উঠে ওই পাতা 3টে একসঙ্গে চিবিয়ে যদি খাওয়া যায়, 3 রকমের পাতা একসঙ্গে, তাহলে নাকি শরীরে বিভিন্ন ধরনের অসুখ কমে যায়। কারণ আর আমি ছোটোবেলায় ভীষণ ভুগতাম বলতে ভুগেছিলাম একবার, একদম ছোটোতে ডিপথিরিয়া হয়েছিল, সেটা আমার কোনো জ্ঞান ছিল না। তারপরে একটু যখন বড় হয়েছি, 4-5 বছর বয়স, তখন আমার পেটে অসহ্য যন্ত্রণা হতো, এত যন্ত্রণা হতো যে একটা পা পুরো ভাঁজ হয়ে যেত, এইরকম যন্ত্রণা হতো। বুঝতে পারতাম না কি যন্ত্রণা, কিসের থেকে, সেটা আমার মা বাবাও বুঝতে পারতো না। তারপর সেটা ডাক্তার দেখিয়ে, বহরমপুরে বহু ডাক্তার দেখানো হয়েছে, এক্সরে করা হয়েছে। সেই সময় বেরিয়াম অ্যানিমা বলে হতো, মানে আলট্রাসোনোগ্রাফি ছিল না, কিন্তু বেরিয়াম অ্যানিমা হতো, ওটা ডুজ দিত, দিয়ে
ছবি হতো। তা সেটা এইটাই ছিল সেই সময়। তা সেইগুলো করেও কিছু ধরা পড়েনি। তারপর কলকাতায় গিয়ে ওই এক্স রে প্লেট দেখেই এরা মানে ওখানকার ডাক্তার, কলকাতার ডাক্তার মানে আন্দাজে বললো যে এই জায়গাটা কিছু একটা থাকতে পারে, এটা অপারেশন করতে হবে। তখন আমি একদমই ছোট, 6 কি 7-এ পড়ি, আমার ঠিক ওইরকমই হবে, 7 কি 8 এরকম, আমার হ্যাঁ 7 কি 8 এরকম হবে, আমার ঠিক মনে পড়ছে না, এরকমই হবে। তা তখন আমার ওই পেট অপারেশন হয়েছিল কলকাতায়, এই দমদম লেক টাউনেই হয়েছিল। লেক ভিউ বলে একটা নার্সিংহোম ছিল, এখন সে নার্সিংহোম আছে কিনা আমি জানি না। ওই নার্সিংহোমে অপারেশন হয়েছিল। তা ওইটুকু বাচ্চা মেয়ের অত বড় অপারেশন, 3 ঘন্টা না 4 ঘন্টা ধরে অপারেশন হয়েছিল। সেই অপারেশন হওয়ার পর যখন জ্ঞান আসছে তখন মানে কীরকম যেন একটা হচ্ছে, মানে দূর থেকে কোনো কথা ভেসে আসলে যেরকম হয় ওই রকম। যে বেশ কিছুদিন আমি নার্সিংহোমে ছিলাম, 7 দিন মতো। তারপর সেলাই কেটে সেলাই করে দিয়েছিল, সেই সেলাইটা কাটলো, তারপরে ছুটি দিল। ছুটি দিয়ে তখন বাড়িতে আসলাম, মামার বাড়িতে এসেছিলাম নবদ্বীপে। তারপর সেখান থেকে আমাদের বাড়িতে আসলাম বহরমপুরে, মানে অনেকটা ডিস্টেন্স। মামারা নিয়ে আসলো ওখান থেকে, দিয়ে মামার বাড়িতে কদিন থেকে তারপরে আমি গেলাম, আমরা বহরমপুরে আসলাম। তারপর আবার 1 মাস পর চেক আপ করতে গিয়েছিলাম। তা ওই রকম আমি শুনেছিলাম যে ওরকম কাঁচা পাতা একসঙ্গে 3টে মানে চিবিয়ে খেলে নাকি 3 প্রকার পাতা শরীর মানে অনেক রকম রোগ থেকে ভালো হয়। তা আমি আবার ওই রকম কাঁচা পাতা চিবিয়ে খেতাম। তারপর যখন আরেকটু বড় হলাম বা কিছু, আমি কাঁচা হয়তো মোচা সেদ্ধ করে রেখেছে, আমি ওই সেদ্ধ মোচা দিয়ে ভাত খেয়ে নিলাম। মানে ভাতটা আমি কোনো দিনই খেতে ভালোবাসতাম না, তখন ওই সেদ্ধ মোচা থাকতো কি সেদ্ধ বাঁধাকপি, ওই তাই দিয়েই লবণ দিয়ে ডলে ভাত খেয়ে নিলাম, এই রকম টাইপের ছিলাম অল্প একটুখানি। আবার কাঁচা মটরশুঁটি দিয়ে ভাত কেউ খেয়েছো কিনা আমি জানি না, কাঁচা পোস্ত বাটা দিয়ে ভাত অনেকেই খেয়েছো, কিন্তু কাঁচা মটরশুঁটি দিয়ে ভাত, তারপরে মুসুরির ডাল কাঁচা বাটা, কাঁচা মুসুরির ডাল বাটা, ছোলার ডাল বাটা, মটরের ডাল বাটা, এই সমস্ত ডাল বাটা দিয়েও আমি লবণ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা ডলে ভাত খেয়ে নিতে পারি। আমার ভীষণ ভালো লাগে এগুলো দিয়ে, কাঁচা বাটা দিয়ে। যদি ভিজা ভাত খাই না, তাতেও তার মধ্যে আমি যদি এরকম বড়া করি, কাঁচা খানিকটা রেখে দিই যে বাটা দিয়ে ভাত খাবো বলে। এই রকম যদি মানে আতপ চালের ভাত খাই কখনো, ইতু পুজোর দিন যে আতপ চালের ভাত খাই, বা কখনো যদি আতপ চালের ভাত খাই, তাহলে তখনও আমি ছোলার ডাল ভিজিয়ে রাখি, দিয়ে সেই ছোলার ডাল ভেজাটাকে বেটে সেটা দিয়ে ভাত খাই। মানে এরকম মানে আমি এই ধরনের কাঁচা কাঁচা জিনিস দিয়ে ভাত খেতে আমি ভালোবাসি। ওই জন্য সবজি সেদ্ধ যেগুলো খাই আমি বলেই খেতে পারি, অন্য কেউ খাওয়া খুব কঠিন। সবজিগুলোকে সেদ্ধ করে তার মধ্যে লবণও দেওয়া নেই, তেলও দেওয়া নেই, কিচ্ছু দেওয়া থাকে না, শুদ্ধ সবজিটা সেদ্ধ সবজিটাকে চটকে নিয়ে চামচ দিয়ে তুলে তুলে খেয়ে নিই। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা দেখে থাকবে যে আমি সারা শীত ওই সবজি সেদ্ধটা খেয়েছি। এখন গরম পড়ে গিয়ে এই সেদ্ধ সবজি আর খেতে ইচ্ছে করছে না, সেই জন্য একটু আধটু ভাত বা একটু কিছু অন্য টাইপের জিনিস। ভাত তো আমি সত্যি কথা কেন যে আমার ভাত খেতে ভালো লাগে না, এটা আমি আজও নিজে বুঝলাম না। মানুষ ভাত খাওয়ার জন্যে পাগল হয়ে যায়, আর আমাকে দিনের পর দিন ভাত না দিয়ে কাটিয়ে দাও, আমি দিনের পর দিন ভাত না খেয়ে কেটে যাব। আমাকে ফল দাও বা শুকনো কিছু খাবার দাও, ফল দাও, দুধ দাও, টক দই দাও, এই সমস্ত দাও, আমি দিব্যি দিন কাটিয়ে দেবো। বিশেষ করে শসা, আপেল, কমলা লেবু, মোসাম্বি লেবু। একটু তোমাদের দেখিয়ে দিই, ছোটো ঘরটার এই অবস্থা হয়ে আছে। এই ঘরটাকে একটু মানে ঘরটা ঠিকঠাকই আছে, কিন্তু বিছানাগুলো গুছাতে হবে। আর এই যে এগুলো দেখছো, এগুলো এখনো তোলা হয়নি, এগুলো এই খাটের এটা তুলে তারপর তুলতে হবে, প্লাইগুলো তুলে। তা সেটা বক্সে না রাখলে তো হবে না, বক্সে রাখতে হবে, তা সেটা এখনো সম্ভব হচ্ছে না। যেদিন ফাঁকা পাবো সেই দিন এটা করব। আর এই যে দেখো, এখন চেয়ার টেবিল এখানেই রাখা আছে, কারণ এই ঘরেই খাওয়া হয়, এসিটা চালিয়ে দিয়ে, নাহলে খেতে পারে না। আমরা খেতে পারি বাইরে, বুবাই পারে না, সেই কারণে এটা এখানে রাখা আছে। আর এ তো আলনা টালনাগুলো এগুলো গোছানোই আছে, এগুলো আর মানে কিছু নোংরা নেই। শীতের সময় নোংরাটা বেশি হয়, গরমের সময় অতটা হয় না। তো এই আছে গোছানো এই দিকটা। চলো কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে কিচেন পরিষ্কার করা আছে, মানে আজকে সকাল সকালই সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। মাসি আসবে না, তাই বাসন সব ধোয়া হয়ে গেছে, আমরা ধুয়ে নিয়েছি।
আর এখানে এগুলো জোগাড় করে রাখা আছে। এবার আজকের বাসন মানে কালকে যা ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি, রাত থেকে সকাল পর্যন্ত যা হয়েছে। আর এখন যেগুলো হবে সেগুলো থাকবে। আর এখানেও সমস্ত কাপ টাপ যা আছে, কাচের গ্লাস কাপ, এগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে। আর আজকে কি রান্না হয়েছে তোমাদের সেটা দেখিয়ে দিই। রান্না হয়েছে এই যে মুসুরির ডাল, আজকে শুধু টমেটো দিয়েই হয়েছে মুসুরির ডালটা। আর এখানে হয়েছে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি। আর এখানে আছে আলু ভাজা, এটা রোজই হয় মুসুরির ডাল আর আলু ভাজা, এটা বলার না। আর এখানে মাছ ভাজা, মাছের ঝোল খেতে চাইছে না সেজন্য মাছ ভাজা। এই পর্যন্ত রান্না হয়েছে, সমস্ত গোছানো কমপ্লিট। এবার দেখতে থাকো বাকি সময়টা কি কি করি। তো যেটা বলছিলাম আর কি, ফল খেতে ভীষণ ভালোবাসি। ফল পেলে পরে আমার আর কিচ্ছু দরকার নেই। মেঘা ডালিয়া রান্না করছে আলু দিয়ে, আর মুগের ডাল আর ডালিয়া একসঙ্গে রান্না করছে। এটাই আজকে আমাদের দুপুরে খাওয়া হবে, মানে আমাদের বলতে আমি আর মেঘা এটাই খাবো। তা ফল খেতে আমি ভীষণই ভালোবাসি। ফল দিলে পরে আমি দিন কেটে যায়। কোনো জায়গায় যদি কারোর বাড়িতে পুজো হয় আর যদি বলে প্রসাদ খেতে যেতে হবে, তাহলে তো আমার আর কোনো কথাই নাই। প্রসাদ খেতে আমি ভীষণ ভালোবাসি, কারণ প্রসাদ মানেই ফল পাবো মেলা, অনেক ফল। আর কেউ যদি ফল কেটে আমাকে সাজিয়ে থালায় করে এনে দিয়ে যায়, তাহলে তার মতো ভালো আর আমার কাছে কেউ নেই। মানে এতটাই আমি ফল খেতে ভালোবাসি। না দিলেও খেয়ে নিই, আপেল দাও কমলা দাও, আমি যা দেবো আমি এমনি খেয়ে নেব, কিন্তু কেউ যদি সাজিয়ে দেয় তাহলে তো সেটা উপরই পাও না। হ্যাঁ, তো এইরকম ব্যাপার। সেই মানে যে কোনো ফল খেতেই ভালোবাসি আমি। শশা খেতে তো ভীষণই ভালোবাসি, শশা খেতে সবাই ভালোবাসে। তো এরকম কেউ আছো নাকি আমি জানি না যে ফল খেয়ে দিন কাটিয়ে দিতে পারো, অন্য কিচ্ছু খাবার লাগবে না। একসময় আমার চা খেয়ে দিন কেটে যেত জানো। মানে ফল খেতে তো ভালোই বাসতাম, কিন্তু তার সঙ্গে চা খেয়ে সারাটা দিন কেটে যেত। আমি এতটাই চা খেতে পারতাম, চা খেতাম আর কি। আগে শ্বশুরবাড়িতে থাকতে কিন্তু আমি এত চা খেতাম না, দিনে একবার কি দুবারই খেতাম। বহরমপুরে আসার পর আমার এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ হলো, সেই বান্ধবী খুব চা খেত। ওর সঙ্গে সঙ্গে থেকে আমি অত চা খাওয়া শিখে গেলাম। এবার দিনের মধ্যে মানে 10 থেকে 15 বার, কোনো হিসাব নাই কতবার যে চা করতাম আর কতবার যে চা খেতাম। এত হারে চা খেতাম, সেই অভ্যাসটা থেকেই গেল। তারপর কৃষ্ণনগরে এসেও তাই, মানে এত চা খেতাম, মানে মাঝে মাঝে ফ্লাস্কে করেও রেখে দিতাম, যে চা করার ধৈর্য থাকবে না বলে। এই রকম চায়ের নেশা ছিল। তারপরে আস্তে 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 কলকাতায় আসার পর সেই চায়ের নেশাটা একদম একা, চায়ের নেশাটা আস্তে আস্তে কেটে গেল। মানে কেউ আমার সঙ্গে কেউ চা খেত না, ওই বউয়ের বাবাকে দিলে একবার খেত, তারপর আর খেত না। তো এই দেখো আজকে আমি করব তরমুজের শরবত। আমি না, মানে মেঘাই করবে বললো, তারপর শুরু হয়ে গেল। শুরু করে আমরা দুজনে মিলেই করলাম। তা এমন শুরু করে দিলাম তরমুজটা নিয়ে, দুজনে মিলে শরবতটা করতে গিয়ে মনে হচ্ছে যেন তরমুজ নিয়ে আমরা যুদ্ধ করছি, ফুটবল খেলছি। মানে এমন যুদ্ধ শুরু করে দিলাম ওটা নিয়ে। প্রথমে তো এইভাবে কেটে আমি বীজগুলো ছাড়িয়ে দিলাম, দিয়ে কুচি করে দিলাম। তারপরে ভাবলাম যে মিক্সিতে পেস্ট করে নিলেই হয়ে যাবে। তুমি ঘোরাও, মিক্সিটা আমি বুঝতে পারছি না, কারণ ঘুরছে আমার ভয় লাগছে। দেখো একবার আমি ঘোরাচ্ছি, একবার ও ঘোরাচ্ছে, এই চলছে। মানে মিক্সিটা গন্ডগোল হচ্ছে, মিক্সিটার মানে বডিটা শুদ্ধ ঘুরে যাচ্ছে, চেপে ধরে রাখতে হচ্ছে। এবার অতটা চেপে ও একা ধরে রাখতে পারছে না, সেই জন্য একদিকে ও ধরেছে, একদিকে আমি ঘোরাচ্ছি, এই করছি আমরা। মনে হচ্ছে যেন বললাম তো রান্নাঘরে মিক্সি নিয়ে আর তরমুজ নিয়ে আমরা মানে যুদ্ধ করছি, সেই ঢাল তরোয়াল নিয়ে দুজনে মিলে। এই করতে করতে যাই হোক কোনো রকমভাবে মানে পেস্ট হলো, গোলাটা হলো আর কি। তারপরে গোলার পরে ওটাকে দই দিয়ে যেটা করবে সেটা ওই করলো, মানে সবই দিয়ে দিচ্ছে, আবার গোলাটার সময় আমাকে গুলতে হচ্ছে। মানে এতটাই ভয় লাগছে, দুজনে মিলে ধরে ওটাকে গুলতে হচ্ছে। এই দেখো আবার দই দিয়ে এটাকে মিক্সি মানে এটাকে পেস্ট করে নিয়ে চিনি লবণ সব দেয়া হয়েছিল। কোনো ফ্লেভার কিছু দেয়া হয়নি, পুদিনা পাতা দিয়েছিল, হ্যাঁ পুদিনা পাতা দিয়েছিল, আর অন্য কোনো ফ্লেভার দেয়নি। ওর পুদিনা পাতা খেতে ওর ভীষণ ভালো লাগে, আমার মানে পুদিনা পাতাতে অতটা টেস্ট পাই না।
আছি। এই 2 গ্লাস হলো। বাস ঠিক আছে, একটু বেশি আছে। আর ডিসটা পড়ে যাবে, থাক বেশি একটু এমনি রেখে দে, তুই যখন খেয়ে ফিরে যাও তখন ওটা নিবি। আমি একটু বরফ নেবো এর মধ্যে। ও একটু বরফ নিয়েছে, আমি আর বরফ নিইনি, এমনিতেই ঠান্ডা ছিল, আমি ওই জন্য আর বরফ নিইনি। ও একটু ওর মধ্যে বরফ নিয়ে নিল, দিয়ে বেশ আরাম করে গুলে গুলে বসে বসে খেলো। আমিও আরাম করে খেলাম। হেভি হয়েছে, দারুণ, এক্সেলেন্ট, যতটা ভালো হওয়ার দরকার। হেভি হচ্ছে। দারুণ। বড়টা আস্তে আস্তে মিশবে, তখন ঠান্ডা হবে, তখন ভালো লাগবে। এই করি আমরা দুজনে মিলে। সারাদিন দেখলে আমি কি করলাম সেটা সারাদিন দেখতেই পেলে। তরমুজ নিয়ে, মিক্সি নিয়ে আমরা দুজনে শাশুড়ি বউয়ে যুদ্ধ করলাম রান্নাঘরে, সেটা দেখতেই পেলে। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা জানাবে, পুরো ব্লগটা আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। তোমরা তবুও জানিও কেমন লাগছে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর ভালো ভালো কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। প্লিজ সাবস্ক্রাইব করো, আমার সাবস্ক্রাইবার একদমই বাড়ছে না, দেখতেই পাচ্ছ তোমরা। তাই বারবার বলছি যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। কাছে দূরে নতুন পুরনো যে যেখানে যেভাবে দেখছো সেভাবেই একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক করো, যে লাইকটাতে আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা এইভাবেই পাশে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।